ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি, পাওয়ার্ড বাই ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই নিয়মিত আলোচনা অনুষ্ঠানে। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে খুবই অপ্রিয় একটি বিষয়। আপনারা দেখেছেন পত্রপত্রিকায়, টেলিভিশনের সংবাদে গত কয়েকদিন ধরে, বিশেষ করে শীত শুরুর পর থেকেই ঢাকার বাতাসে নিঃশ্বাস নিতেও দোষ, এরকম একটা অবস্থা। আমরা যে বাতাসে, ঢাকা শহরে আমরা যারা থাকি, আমরা যেই বাতাসে নিঃশ্বাস নিচ্ছি এটি ইটসেলফ একটা বিষাক্ত বাতাস। এবং এই বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে সুস্থ মানুষ অসুস্থ হচ্ছে, শিশুরা আরও বেশি অসুস্থ হচ্ছে, অসুস্থ মানুষ মৃত্যু পথযাত্রী হয়ে যাচ্ছে এবং অনেক মানুষের মৃত্যুও ঘটছে। এবং প্রায় দুদিন পরপরই দেখি যে পৃথিবীর সবচেয়ে দূষিত নগরী আজকে ঢাকা। অথচ এই বায়ু দূষণ রোধে বা অন্যান্য দূষণ রোধে সরকারের নানা রকম উদ্যোগ রয়েছে, সরকারের মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে, দাতা সংস্থা, বিশ্ব ব্যাংক সহ নানা রকম বিদেশি সংস্থা আমাদেরকে সহায়তা করে। কিন্তু তারপরেও পরিস্থিতির খুব একটা উন্নতি তো হচ্ছেই না, বরং অবনতি হচ্ছে। সেই প্রসঙ্গেই আজকে কথা বলতে চাই। স্টুডিওতে আমার সঙ্গে আছেন ডক্টর ইজাজ হোসেন, তিনি সাবেক শিক্ষক, ঢাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক, এবং আছেন ডক্টর তুষার মাহমুদ, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বেলা, এবং আছেন সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব, বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আলোচনা শুরুর আগে একটু সংবাদ শিরোনাম দেখে আসতে চাই। বিএনপির পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা, দাবি মির্জা ফখরুলের। আন্দোলনের মরণ যাত্রা শুরু, বললেন ওবায়দুল কাদের। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন। 14 বছরের পরিবর্তনে সবাইকে নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় নির্বাচনে সব ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চায় নির্বাচন কমিশন। 50 থেকে 70টি আসনে ব্যবহার হতে পারে ইভিএম। অবহেলা ও ভুল চিকিৎসায় বিদেশি পাইলটকে মেরে ফেলার অভিযোগ ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে, কর্তৃপক্ষের অস্বীকার। এবং পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 44 জন নিহত, আহত 1.5 শতাধিক। ইসলামাবাদ শহরে হাই অ্যালার্ট জারি। শিরোনাম দেখছিলাম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি এটিএন বাংলার ফেসবুক পেজ facebook.com/ATN বাংলা লাইভ, এই পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেখানে আপনারা আপনাদের মতামত বা প্রশ্ন যদি কিছু থাকে সেগুলো রাখতে পারেন। আমি একটা রিপোর্ট আছে আমাদের এই বিষয়ক বায়ু দূষণ সংক্রান্ত, সেটি একটু দেখে তারপরে আলোচনা শুরু করতে চাই। যেন ধুলার নগরী ঢাকা, এর সাথে মানুষের বাস, দূষিত বাতাসেই চলছে শ্বাস প্রশ্বাস। আবারও নেতিবাচক খবরের শিরোনামে ঢাকা। চলতি মাসের শেষ সপ্তাহে টানা 5 দিন বায়ু দূষণের শীর্ষে রাজধানী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাতাসে প্রতি ঘনমিটারে সূক্ষ্ম বস্তুকণার পরিমাণ ppm 50-এর মধ্যে থাকলে ভালো ধরা হয়, কিন্তু ঢাকায় এর পরিমাণ 2 থেকে 250 ছাড়িয়ে যাচ্ছে, যাকে খুবই অস্বাস্থ্যকর বলা হচ্ছে। বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থা রয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে 300 কোটি টাকা খরচ করা হয়েছে। 9 দফা নির্দেশনা আছে হাইকোর্টের, তারপরও কাজের কাজ কিছুই হচ্ছে না। ঢাকা শহর নাম্বার 1-এ আসে কোন দূষণের ক্ষেত্রে? সেটা কিন্তু ধুলাবালির জন্য, নট ফর দ্য কার্বন ডাইঅক্সাইড অর নট কার্বন মনোক্সাইড অর নাইট্রাস অক্সাইড। তাহলে আমরা ধুলাবালি নিয়ন্ত্রণ করতে পারি, যেটাকে বলা হয় PM 2.5। তাহলে ধূলিকণা নিয়ন্ত্রণের জন্য আমাদের যেই সিটি ম্যানেজমেন্টের যেই অথরিটি আছে, তারা যদি সেই জায়গাগুলোতে ঠিকমতো কাজ করে, তাহলে কেন আমরা বায়ু দূষণ রক্ষা করতে পারবো না? বিভিন্ন পরিসংখ্যান বলছে দেশে ফুসফুসজনিত রোগে প্রতি বছর মারা যাচ্ছেন 1.25 লাখের বেশি মানুষ। এর অন্যতম প্রধান কারণ দূষিত বাতাসে নিঃশ্বাস নেওয়া। এই কণাগুলি আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বুকে, ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুসের প্রান্তে যে অ্যালভিলাস থাকে সেখানে যায়। কিছু কিছু ক্ষেত্রে এরা কিন্তু আমাদের রক্তনালীতেও প্রবেশ করে এবং আমাদের এই ফুসফুসের ক্ষতির পাশাপাশি দেখা যায় যে এরা হার্টেরও ক্ষতি করে। বায়ু দূষণ বন্ধে অনেকটা দায়সারা বক্তব্য পরিবেশ মন্ত্রীর। চেষ্টা করে যাচ্ছি
এই বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য। যেমন আমাদের বায়ু দূষণের অন্যতম কারণ যেটা হচ্ছে যে ইট ভাটা, ব্লক ইটে যাওয়ার পরিকল্পনা নিয়েছি। 2025 সালে সরকারি স্থাপনায় শতভাগ ব্লক ইট ব্যবহার করা হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ধন্যবাদ। আমরা দেখছিলাম আসলে ছবি এবং কথা সবকিছু মিলিয়ে খুব অসহায় বোধ হয়। আমি প্রফেসর ইজাজ আপনাকে দিয়ে শুরু করতে চাই আলোচনাটা, যে আসলে কিসের মধ্যে বাস করি আমরা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখেন, আমাদের এই যে পলিউশন যেটা বলি, এটার অ্যাকচুয়ালি আমরা সিজন ওয়াইজ সাধারণত দেখি। একটা দেখি উইন্টার, যেখানে ড্রাই থাকে এবং অনেক সোর্স থেকে এই পলিউশনটা, যেটা বললো কণা আসে। আর আরেকটা হচ্ছে আমাদের যেটা বৃষ্টির সিজন। হ্যাঁ, বৃষ্টির সিজনে কিন্তু এটা অত প্রকট না, এটা অত সিরিয়াস না। অ্যাকচুয়ালি এটা ড্রাই সিজনে একটু বেশি সিরিয়াস এবং প্রকট হয়ে যায়। এবং এখন যেটা চলছে, এটা একে তো ড্রাই, যে বৃষ্টি হলে তো এগুলোকে এই কণাগুলোকে ডিপোজিট করে দিত। কিন্তু যেটা হচ্ছে যে এই সময় এই ইট ভাটাগুলো চলে। হ্যাঁ, এরাই আমাদের যেটা বলি আমরা, যে স্টাডি করে দেখি যে কণাগুলা যে কোনটা কোন সোর্স থেকে এসছে। হ্যাঁ, সোর্স অ্যাপোর্শনমেন্ট স্টাডি যেটা বলে, এগুলো হয়েছে কটা, অ্যাটমিক এনার্জি করেছে, আর অন্যান্যরা করেছে। তাতে দেখা যায় যে স্পেশালি এই উইন্টারে, শীতকালে, এই বেশিরভাগই কণাগুলা আমাদের আসে হচ্ছে ইট ভাটা থেকে। তো আপনি তো জানেন যে ইট ভাটা নিয়ে তো গত প্রায় 40 বছর ধরে অনেক রকম অনেক কিছু উন্নতি হয়েছে, কিন্তু এদেরকে ওই সেন্সে কন্ট্রোল করা যায় নাই সম্পূর্ণ। হ্যাঁ, সরকার একটা কিন্তু প্রজ্ঞাপন দিয়েছে যে 2025-এর মধ্যে কোনো পোড়ানো ইট আর ব্যবহার হবে না, হ্যাঁ, বাংলাদেশে। বাট এইটার বিকল্প বলা হয়েছে যে এই কংক্রিট ব্লক স্টকস, এরকম ধরনের। হ্যাঁ, এটার উপর আমি একটা স্টাডিও করেছি, ডিটেল একটা রিপোর্টও দিয়েছি, সরকার কি করতে পারে না করতে পারে, কিন্তু আগায়নি কিছু। মানে অলরেডি এটা তো 23, হ্যাঁ, 23-এ আমাদের অ্যাটলিস্ট 30% রিপ্লেস হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, ওই 1%ও হয়নি। হ্যাঁ, কারণ এখনকার আমরা ওই ইটেই পড়ে আছি। তো এখন সমস্যা হচ্ছে, একটা হচ্ছে এটার প্রযুক্তি, যে প্রযুক্তি যেটা ব্যবহার করে ওরা অত্যন্ত নিম্নমানের। আপনি তো জানেনই ইট ভাটা কীভাবে চলে। তাদের থেকে কিছু উন্নতি হয়ে জিগজ্যাকে এসছে, বাট ইভেন জিগজ্যাকও অত্যন্ত নিম্নমানের একটা প্রযুক্তি। এর উপরের লেভেলের যে প্রযুক্তি আছে, সেগুলো আমরা যেতে পারছি না। তার মূল কারণ হচ্ছে যে আমাদের এই জায়গার অভাব। হ্যাঁ, কারণ আপনি জানেন যে এই প্রযুক্তিগুলো যেগুলো আমাদের প্রচলিত আছে, এগুলা খুব লো লাইং ল্যান্ডে হয়। তার মানে তাদের ভাড়া খুব কম জায়গার। হ্যাঁ, তাহলে তারা হলে জায়গার পরিমাণ কম। মানে এটার যে বিকল্প, যেটা আমরা টানেল কিলন যেগুলো বলি, যেখানে দূষণ অনেক কম হয়, ওখানে ধরেন আপনার ওই জমি কিনতেই আপনার চলে যাবে প্রায় 20 কোটি টাকা। হ্যাঁ, আর ওই যে প্রযুক্তিটা, ওইটা টোটালটাই 1 কোটি টাকায় হয়ে যায়। মানে এখনকার যে প্রযুক্তি, হ্যাঁ, এখন জিগজ্যাগ চলছে, জিগজ্যাগে একটু বেশি লাগে, বাট তাও তেমন কিছু না। এখন কথা হচ্ছে, যারা এই শিল্পটাকে চালায়, হ্যাঁ, তাদের যেই লেভেল, তারা ওই লেভেল থেকে এই লেভেলে আসতে পারছে না। আর তাছাড়া জমিও তো নাই ঢাকার আশেপাশে, যেখানে তো সব কিছু মিলে একটা প্রচণ্ড একটা আমরা সিরিয়াস অবস্থায় আছি। আরেকটা হচ্ছে যে আমাদের ঢাকা শহরে যে রোড যেগুলো বলি, এগুলার কনস্ট্রাকশন অত্যন্ত নিম্নমানের, এবং এই যে আমরা হাঁটাচলা করি, এর থেকে অনেক ধুলা ওঠে। আর তাছাড়া এমনিতে জানেন তো অনেক বেশি আমাদের কনস্ট্রাকশন হচ্ছে, সেখান থেকেও ধুলা। মূলত এবং এই যে মেগা প্রজেক্টের এগুলা তো বিরাট একটা এফেক্ট আছে। এখন আমরা ভেবেছিলাম যে হয়তো 10 বছরের মাথায় এগুলা স্টপ হয়ে যাবে ঢাকা, কিন্তু আমাদের কি চলছেই, আরো বাড়ছে। হ্যাঁ, তো এইগুলা নিয়েই অ্যাকচুয়ালি এই সমস্যাটা। উনি যেটা বললেন এটা ঠিকই, যে আমাদের দেশের শহরের মধ্যে স্পেশালি যে পলিউশনটা মেইনলি হয়, সেটা কণা, পার্টিকুলার তুমি হচ্ছে 2.5 মাইক্রন বললেন, অ্যাকচুয়ালি 10 মাইক্রনও গোলমাল করে। মানে এর থেকে বড় পার্টিকেলগুলোও আমাদের সমস্যা দেয়। 2.5গুলা অ্যাকচুয়ালি স্বাস্থ্যের জন্য খুব খারাপ, কারণ লাংসে গেলে, কারণ ওটা লাংসে ঢুকে যায়। এটা কি বলে, এই 10 মাইক্রনটা আটকে যায়, কিন্তু কথা হচ্ছে তাও তো আমাদেরকে অস্বস্তি তো সৃষ্টি করছে, ঠিক না? ইনফ্যাক্ট 2.5 আমরা দেখতে পাই না, এটা চলে যাচ্ছে ভিতরে, এটা আমাদের স্বাস্থ্যে সমস্যা দিচ্ছে। কিন্তু যেটা অস্বস্তি যেটা ফিল করি, সেটা কিন্তু 10 মাইক্রনেও আমাদের অস্বস্তি। অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর ইজাজ। আমরা একটু ডক্টর তুষারের কাছ থেকে শুনতে চাই যে এই বায়ু দূষণের কথা শুনছি আমরা পৃথিবীর
নিকৃষ্ট বায়ু বা সবচেয়ে খারাপ শহর ঢাকা বায়ু দূষণের দিক থেকে, সেই জায়গায় আমাদের কি কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে বা হতে পারে? ধন্যবাদ। আসলে এই যে স্যাররা যেটা বললেন যে কণা পার্টিকেলের মাধ্যমে তো বায়ু দূষণের কজটা বেশি হচ্ছে এফেক্ট, মানে আমাদের দেশের ম্যাক্সিমাম যে বায়ু দূষণের প্যারামিটারটা তার ম্যাক্সিমাম অংশটাই আসলে যে কণা, যেটা হচ্ছে 2.5 মাইক্রনের উপরে। কিন্তু ছোট যেগুলি এগুলির চেয়েও কম, যেমন লেড অনেক বেশি একটা ক্ষতিকর উপাদান, সেটার পরিমাণও কিন্তু ঢাকা শহরে বেশি। যেটা হচ্ছে গিয়ে এই যে ইটভাটা থেকে বা ধুলাবালি থেকে আসতেছে, সেটার কিন্তু ম্যাক্সিমামই আমরা শরীরে ঢোকা থেকে প্রোটেকশন করে ফেলতে পারি যদি আমি একটা মাস্ক ব্যবহার করি, তাহলেই হতে পারে। অনেকে এই যে রিপোর্টটা হলো তখন দেখা যাচ্ছে যে হাত দিয়ে মুখ দিয়ে ওনাদের ঢেকে চলাফেরা করলে আমি অনেকখানি পারি, কিন্তু এরপরও ছোট ছোট উপাদানটাও কিন্তু ঢাকার বাতাসে অনেক বেশি পরিমাণে আছে, এবং এই উপাদানগুলি কিন্তু ইরিভার্সিবল হেলথ ড্যামেজ করে। যেগুলি অন্য কণা দিয়ে ড্যামেজ হয় সেগুলি বেসিক্যালি হয় কি, খুসখুসে কাশি হয়, শ্বাসকষ্ট হয়, আমাদের লাংসের যে ড্যামেজগুলি হতে থাকে সেগুলি হয়, সেগুলিও খারাপ। কিন্তু এর চেয়ে বেশি খারাপ জিনিসগুলিও কিন্তু উপাদানগুলিও আমাদের আছে, এবং সেটার ক্ষেত্রেও আমাদের কেয়ারফুল হতে হবে, বরং বেশি কেয়ারফুল হতে হবে। কারণ এই উপাদানগুলি যখন শরীরে যাচ্ছে তখন কিন্তু শুধু লাংস না, আমাদের সাথে যে ডাক্তার স্যার বললেন যে কার্ডিওভাস্কুলার ড্যামেজ হয়, রক্তে যখন যায় রিপোর্টার দেখ, শুধু কিন্তু কার্ডিওভাস্কুলার ড্যামেজ না, প্রত্যেকটা অর্গানকে ধরে। চোখের ড্যামেজ করে, ত্বকের ড্যামেজ করে, লিভারে ডিপোজিট হয়, স্প্লিন প্যানক্রিয়াসের সমস্যা হয়। সবচেয়ে ভয়াবহ যেটা আমরা চিন্তাও করি না, এই বায়ু দূষণের মধ্যে এমন কিছু উপাদান আছে রিসার্চে আসছে যেটা সরাসরি মানসিক স্বাস্থ্যকে ইম্প্যাক্ট করে এবং সুইসাইডাল টেন্ডেন্সি পর্যন্ত মানে ক্রিয়েট করতে পারে এই বায়ু দূষণ। বাপরে বাপ। সো এই মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা শহরের বিএসএমএমইতেই অনেক রিসার্চও আছে যে মেন্টাল হেলথ অ্যান্ড এয়ার পলিউশন। সো এয়ার পলিউশনটা এত জরুরি, কারণ আপনি ধরেন যে একটা গ্রামে যদি চলাফেরা করেন, আপনি অফিসে যাবেন, দেখবেন যে মেন্টালিও আপনার কাছে রিফ্রেশ লাগতেছে, ফ্রেশ লাগে। হ্যাঁ, ইভেন ঢাকার বাইরে আমরা যখন যাই দুদিনের জন্য ভালো লাগে। কিন্তু আপনি যদি ঢাকা থেকে উত্তরায় যাই, একটা জার্নি করে গিয়ে অফিসেই দেখবেন যে খিটমিটে মেজাজ থাকে, ডিপ্রেশন তৈরি, খুবই কমন। এবং মানে এগুলি ওই হাইপোথেটিক্যাল কথা না, এটা রিসার্চে প্রমাণিত সত্য যে বায়ু দূষণের কারণে মানসিক স্বাস্থ্য পর্যন্ত হ্যাম্পার্ড হয়। এবং এইটাকে যদি আমরা এই যে বলছি যে আমরা লাংসের বিষয়ে ভাবছি যে হাঁচি কাশি সর্দি এটা হয়, অ্যাজমা তৈরি হয়, তারপর লাংসের ক্যান্সার পর্যন্ত তৈরির কারণ এই বায়ু দূষণের উপাদানগুলো। সো অবশ্যই স্যাররা যেটা বলছেন যে পরিবেশগত বিভিন্ন নীতিমালা পরিবর্তন করে বায়ুর কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, কেন সম্ভব না? অবশ্যই পার্টিকেল রিলেটেড কনসার্নগুলি আমরা হয়তো এই যে শীতকালের পরে বর্ষাকাল আসলে আমরা হয়তো মনে করি কিছুটা ভালো, কিন্তু তখনও কিন্তু ঢাকার বায়ুর কোয়ালিটি ইমপ্রুভ হয় না, অন্য অনেক মানে ওই যে ছোট ছোট মাইক্রো না মানে ন্যানো পার্টিকেলগুলি যেটা থেকে যায়, যেটা আমাদের মানে মাস্ক দিয়েও আমরা প্রোটেকশন করতে পারি না, সেগুলি কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি ড্যামেজ করছে। এই যে ঢাকা শহরে আমরা বলি খাদ্যাভ্যাস অন্যান্য অনেক কিছুর কারণে আমাদের কিন্তু হেলথ হ্যাজার্ডগুলি অনেক বেশি। এখন আমরা গত 10 বছর 20 বছর আগেও হাসপাতালে যেই ধরনের রোগের প্রাদুর্ভাব ছিল না, এখন কিন্তু প্যাটার্ন চেঞ্জ। 10 বছর 20-15 বছর আগের কথাও যদি বলি, হাসপাতালের ক্যান্সারের রোগীর সংখ্যা যেরকম ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি, কয়েক গুণ বললেও 10 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে ক্যান্সারের সংখ্যা। যদি আমি এই বায়ু দূষণের সাথে আমি বলতে ভুলে গিয়েছি যে রিপ্রোডাক্টিভ হেলথ মানে প্রজনন স্বাস্থ্যটাও ইম্প্যাক্ট হয়। এটা শুধু বায়ু দূষণ, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে, ইনফার্টিলিটি ইটস ভেরি কমন এখন। কেন? আগে যে 20 বছর আগেও যখন কনসার্ন ছিল যে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কিভাবে, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কনসার্ন, এখন আপনি দেখবেন ঢাকা শহরে তো আছেই, মানে জেলা সদরগুলিতেও ইনফার্টিলিটি সেন্টার তৈরি হচ্ছে। কারণ মানে এই যে ফ্যামিলি প্ল্যানিং এর প্রপার প্ল্যানিং না থাকার কারণে বাচ্চা হচ্ছে না, সন্তান হচ্ছে না, এটা কিন্তু এখন একটা কনসার্নিং ইস্যু হয়ে গিয়েছে। সো এই বিষয়গুলি কিন্তু মানে আমরা হয়তো অনেক পরে গিয়ে বুঝি, কিন্তু এই যে জনস্বাস্থ্য মানে রিসার্চাররা কিন্তু এগুলি ফাইন্ড আউট করে দিয়েছে যে এই কনসার্নগুলি
হেলথ হ্যাজার্ডগুলি আসে পরিবেশগত বিভিন্ন উপাদানের কারণে। জি, অনেক ধন্যবাদ। আমাদের আরেকটা সোর্স আছে, সেটা হচ্ছে যে গাড়ির থেকে, যেটা আমি বলতে হ্যাঁ, ভুলে গেছি, হ্যাঁ, হ্যাঁ ডিজেল গাড়ি থেকে মেইনলি হ্যাঁ, কণাগুলো বার, ওগুলো খুবই ক্ষতিকর ডিজেল গাড়ি থেকে যেগুলো বার হয়। অবশ্য আমাদের এখানে অনেক সিএনজি গাড়ি আছে, সেটা একটা ভালো দিক। জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান আছেন আমাদের সঙ্গে। তিনি দীর্ঘকাল ধরে এই সব বিষয় নিয়ে কাজ করছেন, লড়াই সংগ্রাম করছেন আদালতে, আইনি লড়াই। তার কাছ থেকে একটু শুনতে চাই, সৈয়দা রিজওয়ানা হাসান, আপনার কাছে কি অবস্থা সবশেষ, আমাদের আইনগত আসলে অবস্থাটা কোথায়? জি, ধন্যবাদ। আমার আসলে মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যে এতদিন এই দূষিত বাতাস সেবন করতে করতে এখন মনে হয় বিশুদ্ধ বাতাস দিলে আমরা আর নিতে পারবো না। আমরা দেখা যাবে পিওর বাতাসেই দম আটকে মরে যাচ্ছি, কারণ যেভাবে করে আমাদেরকে এতটা বছর দূষিত বাতাস নিতে হচ্ছে। আইনগত অবস্থানের দিকে যদি যাই, আইনগত অবস্থান খারাপ না। সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থা আছে, যদিও বিভিন্ন সূত্র থেকে, যেটা আমার আগের বক্তারা বলেছেন, বাতাস দূষিত হয় বলে এখানে একটা সমন্বয়ের বিষয় আছে। কিন্তু গত বছর সরকার যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা করেছে, সেখানে প্রায় সবকটি সেক্টরই কাভার্ড, কেবলমাত্র পেট্রোলিয়াম সেক্টরটা, তার স্ট্যান্ডার্ডটা এবং তার পরিশোধনের মাত্রাটা আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ ওই বিধিমালায় করা হয়নি, কিন্তু করার সুযোগ রাখা হয়েছে। কিন্তু এখানে আমরা এখনো পেট্রোলিয়াম স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করিনি। আমরা হাউস বিল্ডিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বলে একটা প্রতিষ্ঠানকে প্রায় 50 বছর যাবৎ বেতন ভাতা দিচ্ছি। তারাও 50 বছর যাবৎ অত্যন্ত নিষ্ঠার সাথে গবেষণা করে পোড়ানো ইটের বিকল্প বের করেছেন। কিন্তু পোড়ানো ইটের বিকল্প সরকারি পর্যায় থেকেও সিদ্ধান্ত হয়েছে যে তারা যাবে, কিন্তু যাচ্ছে না। আইনগত বিষয়টা তখনই আপনি সফল বলবেন বা কার্যকরী হবে যখন একটি রাজনৈতিক ইচ্ছা দেখবেন। রাজনৈতিক ইচ্ছা না থাকলে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাটা হতো না। আমাদের অনেক লড়াই করতে হয়েছে এই বিধিমালার জন্য, এবার দ্বিতীয় ধাপে আবার লড়াই করতে হবে ওই বিধিমালা বাস্তবায়নের জন্য। যদি আপনি জীবনের অধিকারের কথা বলেন, সংবিধানে প্রদত্ত জীবনের অধিকার, এর কি অর্থ হতে পারে যদি আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে দূষিত বাতাস সেবন করতে হয়, তাও বিশ্বের সবচাইতে দূষিত বাতাস। বিশ্বব্যাংকের পরিসংখ্যান বলছে বায়ু দূষণের জন্য 4.4% জিডিপি প্রতি বছর আমরা লস করছি। আবার বলা হচ্ছে 5 বছর থেকে 7 বছর আমরা আয়ু হারাচ্ছি। আবার বলা হচ্ছে বছরে 2 লক্ষ মানুষ মারা যাচ্ছে। ওই যে সাংবিধানিক জীবনের অধিকারটা, এটা তো আসলে অর্থহীন হয়ে পড়ছে। 5 বছরে বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমরা কোন ব্যবস্থাটা গ্রহণ করেছি? শুধু পানি ছিটিয়েছি, তাও সরকারি তত্ত্বাবধানে। পানি ছিটানোরও কিন্তু অনেক রকম বিপদ আছে, এজাজ ভাই জানবে। পানির মাত্রা, সেই পানি গিয়ে কোথায় পড়ছে। পানি দিয়ে যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটা তো স্পষ্ট। বায়ু দূষণ নিয়ন্ত্রণে কিছু সফট মেজার্স নিতে হবে, কিছু হার্ড মেজার্স নিতে হবে, এগুলো সব বিধিমালায় বলা আছে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর যে মরে যাচ্ছে সে আসলে তার অবস্থানটা নীতি নির্ধারণী মহলে আদৌ কোথাও আছে কিনা ওটা বুঝতে পারছি না। মানুষের জীবনটাকে মূল্যহীন করে দিয়ে এই এত বড় বড় মেগা প্রজেক্ট দিয়ে আসলে কি খুব লাভ হবে? একটা স্লোগান আছে আমাদের, একটা মতবাদ আছে, আগে উন্নয়ন পরে পরিবেশ। এইটা এই শতাব্দীর স্লোগান হতে পারে না। এটা 1800 শতাব্দী 1900 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত স্লোগান হতে পারে। আজকের শতাব্দীর স্লোগান হচ্ছে টেকসই উন্নয়ন। আজকের শতাব্দীর স্লোগান হচ্ছে পরিবেশকে মাঝে রেখে উন্নয়ন করা, যাতে করে উন্নয়নের সুফল আমরাও পাই, পরের প্রজন্মও পাই। আমি আগে তো বাঁচবো, আগে তো নিঃশ্বাস নিব, আগে তো সুস্থ থাকবো, মন ভালো থাকবে, তারপরে তো আমি ফ্লাইওভারে উঠবো, তারপরে তো আমি মেট্রো রেলে উঠবো। কাজে উন্নয়নের সাথে পরিবেশের বিরোধটা আসলে পরিবেশের ব্যাপারে কোনো রকম যত্নশীল না হওয়ার কারণে দেখা দিচ্ছে। কিন্তু পরিবেশের ব্যাপারে ইলেকশন ম্যানিফেস্টো যেটা লেখা থাকে সেই মোতাবেক কাজ করলে উন্নয়ন আর পরিবেশ মুখোমুখি দাঁড়াতো না, মুখোমুখি দাঁড়ানো তাদের কথা না। টু কাট ইট শর্ট, উই হ্যাভ এনাফ লস, উই হ্যাভ এনাফ ইনস্টিটিউশনস। শাস্তির কথা বলা আছে, পুরস্কারের কথা বলা আছে, প্রত্যেকটা খাত যেটা আমরা উল্লেখ করলাম সব খাতে নিয়ন্ত্রণের কথা বলা আছে। একটু ইটের ভাটা সম্পর্কে জানতে চাই আপনার কাছে। ইটের ভাটা নিয়ে তো অনেক মামলা মোকদ্দমার খবর শুনেছি। জি, ইটের ভাটা আসলে দেখেন,
মার্কেটে যখন একটা জিনিসের ডিমান্ড থাকে তখন ওটার প্রোডাকশন হবেই। এখন ওই ডিমান্ডটাকে যখন আপনি অল্টারনেটিভ দিয়ে সাবস্টিটিউট করবেন, তখন তো দেখা যাবে ডিমান্ডটা কমবে এবং তখন প্রোডাকশনটা কমবে। ইটভাটার মালিকেরা যে ইট বানায়, তাদের কাছ থেকে তো আমরা সবাই কিনি, তাই জন্যই বানায়। এই বিকল্প ইটের ব্যাপারে এইটা অনেক বেশি গতকালই পত্রিকায় দেখলাম যে কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ কাজে বিকল্প ইট ব্যবহৃত হয়েছে। সেই বিকল্প ইট কতটা পরিবেশ বান্ধব সেটা ভিন্ন বিতর্ক, কিন্তু বায়ু দূষণ তারা কম করে। যেমন ওই যে আমাদের যেগুলো হাইব্রিডের কথা আমরা বলি, সেগুলো কিন্তু বায়ু দূষণ কম করলেও এনার্জি ইন্টেন্সিভ এবং আপনি টপ সয়েল অনেক বেশি লাগে। ফলে ইটভাটা সংক্রান্ত যে আইন আছে সেখানে বলা আছে যে সরকার চাইলে এই পুরানো ইট থেকে সরে গিয়ে বিকল্প প্রেসক্রাইব করবে এবং তখন সেই বিকল্প ইটভাটার মালিকেরা বা অন্য কেউ প্রডিউস করতে বাধ্য থাকবেন। সরকারি সিদ্ধান্ত আছে 2025 সালের মধ্যে সকল সরকারি নির্মাণ কাজে বিকল্প ইট ব্যবহৃত হবে। সরকার ব্যবহার না করলে না মানুষরা একটু ভয় পায়, মনে করে সারাটা জীবন ইটের মধ্যে মশারি টাঙ্গিয়েছি, এখন এই ছিদ্রওয়ালা যদি ব্লক ইট দেয় এর মধ্যে তো মশারি টাঙ্গাতে পারবো না। এবং সবচাইতে বেশি ইট কোথায় ব্যবহৃত হয় জানেন? সরকারি রাস্তায়। সরকার যদি বিকল্প ইটে যায় তাহলে কিন্তু এটা প্রচারও পাবে, প্রচলনও পাবে, মানুষও আস্তে আস্তে অভ্যস্ততা পাবে। জি, ধন্যবাদ আপনাকে। সঞ্জয় কুমার ভৌমিক আছেন আমাদের সঙ্গে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। জনাব ভৌমিক, আপনি কি শুনছিলেন আমাদের আলোচনা? জি জি আমি শুনছি। জি, আপনার কাছে জানতে চাই আসলে যে এই যে অবস্থা হচ্ছে, পরিবেশ অধিদপ্তরের বা পরিবেশ মন্ত্রণালয়ের বা সরকারের, বাংলাদেশ সরকারের আসলে কি করণীয় এই বায়ু দূষণ রোধ করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য? আপনাকে ধন্যবাদ। এবং তিন বক্তা অনেকগুলা বিষয় কভার করেছে, বিশেষ করে ইজাজ হোসেন এবং পরবর্তীতে রেজওয়ানা হাসান, কারণ উনি আমাদের এই যে বায়ু দূষণ বিধিমালা প্রণয়নের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং জানেন সরকার অত্যন্ত আন্তরিক এবং বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগের একটি কিন্তু পরিবেশ সুরক্ষা। এবং আমাদের সংবিধানে 2017 সালে 18 ক অনুচ্ছেদ যুক্ত হয়েছে এবং এখানে বলা হয়েছে রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন নিশ্চিত করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জলাভূমি এবং জীববৈচিত্র্য এবং বন্য প্রাণী সংরক্ষণ নিশ্চিত করিবেন। এটি বোঝায় যে সরকারের আন্তরিকতা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত বছর এই বায়ু দূষণ বিধিমালা সেটি প্রণয়ন করেছে। এবং বায়ু দূষণ বিধিমালায় আমরা যে বিষয়গুলো আজকে অনেকে বলেছেন যে এই মুহূর্তে শীতকালে যে বিষয়গুলো খুব প্রকট আকার ধারণ করে, যে অনিয়ন্ত্রিত নির্মাণ কাজ, যানবাহন সৃষ্ট কালো ধোঁয়া এবং শিল্প বর্জ্য, বায়োমাস পোড়ানো এবং আমাদের যে এই বিভিন্ন বর্জ্য হয় সেগুলা যত্রতত্রভাবে পোড়ানো হচ্ছে, এইগুলাই মেজর আমরা কারণ বলে আমরা চিহ্নিত করেছি। এবং এই কাজটি কিন্তু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এককভাবে করছে না, এটি একটি ক্রস কাটিং ইস্যু। এবং আপনি জানেন যে আমরা যে বায়ু দূষণ বিধিমালা করেছি, এখানে একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। সেই কমিটি 27 সদস্য বিশিষ্ট এবং মাননীয় ক্যাবিনেট সচিব সভাপতিত্বে এখানে 14 জন সিনিয়র এবং সচিব স্যাররা আছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান এই উন্নয়ন কাজের সাথে যারা সংশ্লিষ্ট তারা সবাই ইনক্লুড। এবং আমরা খুব শীঘ্রই আগামী 2 তারিখে একটা সভা আহ্বান করা হয়েছে, কারণ যেহেতু এটি ক্রস কাটিং ইস্যু, এখানে লোকাল গভর্নমেন্ট ডিভিশন আছে, সড়ক পরিবহন বিভাগ আছে, সেতু বিভাগ আছে, গণপূর্ত, যারা উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট তারা সকলেই কিন্তু এই কাজের সাথে সংশ্লিষ্ট। আমরা কার কি দায়িত্ব আমরা জানি না। আমরা যদি যাই, আমরা উন্নত দেশে যাই, যখন নির্মাণ কাজ হবে তখন কিন্তু নির্মাণ কাজের সাথে একটি ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে আপনার নির্মাণ সামগ্রী ঢাকনা থাকতে হবে, আপনার নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়গুলো আপনার ঢাকনা থাকতে হবে, আপনি কখনো এর থেকে ধুলাবালি উড়ানো যাবে না। কারণ এই মুহূর্তে আমরা যদি কালকেরও আমরা হিসাব দেখি, আমাদের বায়ু দূষণ যে AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা PM 2.510 এবং এছাড়াও আছে নাইট্রাস অক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইড আছে, কিন্তু সবচেয়ে বেশি মাত্রায় আমরা পাচ্ছি PM 2.5। এবং এই বিষয়টির সাথে ধুলাবালির একটি সংশ্লিষ্টতা আছে
এবং প্রধান আমরা যেটা বলছি যে যানবাহনে কালো ধোঁয়া, আমরা আমাদের সচিব মহোদয় আজকেও আমরা আমাদের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে কথা বলা হয়েছে, বিআরটি এর সাথে কথা বলা হয়েছে, ভেহিকেল অ্যাক্ট আছে, এই অ্যাক্টের আওতায় তারা যাতে কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করার জন্য মোবাইল কোড করে আমাদের ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে কাজ করছে। এবং আপনি জানেন যে আমাদের 7 জন ম্যাজিস্ট্রেটের মধ্যে এই মুহূর্তে মাত্র 3 জন ম্যাজিস্ট্রেট আছে। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র দিয়েছি এবং আমরা এই পার্শ্ববর্তী 3টি জেলায়, বিশেষ করে গাজীপুর, ঢাকা জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা ম্যাজিস্ট্রেটের স্বল্পতা, যেহেতু আপনারা নিজেরও মোবাইল কোড পরিচালনা করার জন্য, এবং আমাদের আইনে স্পষ্ট বলা আছে, এই বিধিমালায় স্পষ্ট বলা আছে অনধিক 2 বছরের কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা। এবং সব বিষয়গুলো একটু আমরা যদি খোলা করে বলি, যেমন নির্মাণ কাজ চলছে, আমাদের একজন ম্যাজিস্ট্রেট গেছে, ওনাকে 1 লক্ষ টাকা জরিমানা করছে। উনি তখন বলছে যে এটি আপনার সাথে রিলেশন কোথায়? এটি যদি পিডাব্লিউডি অথবা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তারা যদি তাদের শর্তের মধ্যেই দেওয়া হয়তো তাদের ঠিকাদারকে যে আপনি এই নির্মাণ কাজ আপনি অবশ্যই ঢাকনা ব্যবহার করতে হবে এবং কোনো রকম ভাবে ধুলাবালি দূষণ করা যাবে না, তখনই কিন্তু কাজটা আমাদের জন্য সুবিধা হয়। এই কারণেই বলছি যে আমরা এই বিষয়টা নির্ধারণ করতে চাই কার কি দায়িত্ব আছে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে সেই দায়িত্ব পালন করতে হবে এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় সেই বিষয়টি কোঅর্ডিনেশন করবে এবং এই কাজটি করে যাচ্ছে। তবে আমরা আশাবাদী যে শীতকালে, আমাদের আগের বক্তা বলেছে যে শীতকালে আসলে আমরা এটা প্রকট আকার আমরা দেখছি। এবং এটি আরেকটি কথা আমরা বলি যে এই বায়ু দূষণ কিন্তু একটি ট্রান্সবাউন্ডারি ইস্যু এবং সেটি আমরা আমাদের আঞ্চলিক পর্যায়ে আমরা আলোচনা হচ্ছে, আমরা ইসি মোডে বিষয়টি তুলে ধরছি। আমরা সাকেব কান্ট্রিগুলো যারা আছে তারাও এই ব্যাপারে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা ভবিষ্যতে সেটিকে কিভাবে অ্যাড্রেস করতে পারি আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এবং আমাদের মন্ত্রণালয় আপনি জানেন, এই যে আমাদের রেজওয়ান হাসান জানে যে আমরা মেডিকেল ওয়াস্ট মানে বিধিমালা আমরা করতে যাচ্ছি। শেষ পর্যায়ে আমরা আমি আপনার কথাগুলো আমি বুঝতে পেরেছি, কিন্তু এবং এই প্রসঙ্গে আমার মনে বেশ কিছু প্রশ্ন উদয় হয়েছে। আজকের সবশেষ হিসাবে আমরা দেখছি যে ঢাকা পৃথিবীর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে, তারপরে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় হচ্ছে কাজাকিস্তানের আস্তানা নামক একটা শহর। এখন অন্যরা অভিযোগ করতেই পারে যে ঢাকার থেকে বাতাস উড়ে এসে লাহোরের বাতাসকে দূষিত করে দিল কিনা। সেই বিতর্কে যদি আমরা নাও যাই, সঞ্জয় দা, আপনার কাছে যেই বিষয়গুলো আমি জানতে চাই, আপনি অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন। যেমন আপনি বলেছেন যে খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে, অনেক আইন এবং বিধি প্রয়োগ করা হয়েছে, গঠন করা হয়েছে এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, কিন্তু তারপরেও পরিস্থিতির তো কোনো উন্নতি হচ্ছে না, বরং অবনতি হচ্ছে। সেই জায়গাটা কেন? এই ব্যাপারে কি আপনাদের কোনো চিন্তাভাবনা আছে? আমরা অত্যন্ত আশাবাদী। আপনাদের কাছে আমরা অন্তত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলতে পারি, আপনারা দৃশ্যমান কিছু দেখবেন। বিশেষ করে আমরা এখন আইডেন্টিফাই করেছি এর সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে বিধিমালায় কিন্তু এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছে যে কার কোন জায়গায় কতটুকু কাজ। এটি যে শুধু পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একার কাজ নয়, এটি ক্রস কাটিং ইস্যু, সেটি আমরা এনশিওর করতে পেরেছি। এবং আমরা আজকেও আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, তারা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে। এবং আমরা বলেছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট যাদের ম্যাজিস্ট্রেট আছে তারাও মাঠে নামতে হবে এবং আমরা যারা আছি আমাদের ম্যাজিস্ট্রেট মাঠে আছে এবং আমরা এবং এই যে আপনারা যেই কথাগুলো বলছেন সেটি কিন্তু আমাদের জন্য একটি শক্তি। আমরা কিন্তু এখন সাহস পাচ্ছি আমাদের, কারণ আপনারা জানেন যে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ফোকাল পয়েন্ট মিনিস্ট্রি, আমরা বাস্তবায়নে সরাসরি নয় কিন্তু আমরা কোঅর্ডিনেশন করি। তবে আমরা সারা পাচ্ছি বিভিন্ন মন্ত্রণালয় যারা, বিশেষ করে আমি আগেই বলেছি এর জন্য দায়ী কারা। আর আমাদের সাথে সরাসরি রিলেটেড যে অংশটি বলছেন যে আমরা ইটের পুরানো ইটের পরিবর্তে ব্লকে আমরা একটা টার্গেট দিয়েছিলাম 2025 সালের মধ্যে। তবে বিকল্প ইট এটি আমরা কয়েকটি প্রজেক্ট নিয়েছি বিসিসিটি ট্রাস্ট ফান্ডের আওতায়। আমরা দেখছি যে এটি আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করা উৎসাহিত করা যায় কিভাবে। আমরা সম্প্রতি পরিকল্পনা কমিশনে একটি পত্র দিয়েছি যে তাদের ডিপিপিতে তারা কিভাবে এই জিনিসটি ইনক্লুড করবে, যে সরকারের এই বছরে কত পার্সেন্ট পর্যায়ক্রমে যেটি যাতে আমরা 2025 সালের মধ্যে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং আমরা
এই ব্যাপারে পরিকল্পনা কমিশনও বলেছে যে তারা একটা ড্রাফট করছে এবং তারা তাদের কিছু নির্দেশনা আমরা পেয়েছি, সেই অনুযায়ী আমরা কমিউনিকেট করেছি। অনেক ধন্যবাদ। এবং আপনারা আমাদের সংসদীয় কমিটিতে আমাদের মাননীয় সভাপতি এবং আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের সচিব অত্যন্ত আন্তরিক এই কাজে। জি সঞ্জয় দা, আপনার কাছ থেকে আমাদের আরো কথা শুনতে হবে, কিন্তু তার আগে রিজওয়ানা আপা বলেছিলেন তিনি বোধহয় একটু আগে চলে যাবেন অনুষ্ঠান শেষ হওয়ার আগেই, এই জন্য তার কাছে আরেকবার যেতে চাই। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনি যদি একটু বলেন যে শুধুমাত্র তো আসলে বায়ু দূষণ নিয়ে আলোচনা করছি, কিন্তু এর বাইরেও পরিবেশের আরও অনেক বিষয় আছে যেগুলো অমীমাংসিত, যেগুলোর যথেষ্ট উন্নতি হয়নি, হবার কথা ছিল, এবং যে কারণে মানুষ সাফার করছে, ভুগছে, স্বাস্থ্য ঝুঁকির থেকে শুরু করে নানা রকম ঝুঁকিতে। সেই জায়গাগুলো যদি আপনি একটু অ্যাড্রেস করেন সৈয়দা রিজওয়ানা হাসান। এই মুহূর্তে যখন আপনার সাথে কথা বলছি, মাঝে মধ্যে আমি ফোনে SMS করছি, কারণ আমাদের 7 মসজিদ রোডে, ঝিকাতলা থেকে 7 মসজিদ রোডে রাস্তা যে মাঝখানে যে আইল্যান্ড, এটা সম্প্রসারণের কাজে যত গাছ ছিল সব গাছ কেটে ফেলা হয়েছে, কেটে ফেলা হচ্ছে। এখন 7 মসজিদ রোডের দিকে কিছুটা গাছ আছে, বাকি সব কেটে ফেলা হয়েছে। অর্থাৎ দেখেন, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন কিন্তু রাস্তার সম্প্রসারণ করলো, সে গাছগুলো কাটলো না। এখন বায়ু দূষণের এই সময় আর জলাশয় ভরাট করা আর গাছ কাটার আমরা কি কোনো সামর্থ্য রাখি? আমার কাছে মনে হয় যে বায়ু দূষণ রোধে আমি যথেষ্ট পরিমাণ রাজনৈতিক প্রতিশ্রুতি দেখিনি। অনেক বিষয় নিয়ে কথা হয়, যেমন ধরেন বাংলাদেশ যদি দুর্নীতিতে তার অবস্থান এগিয়ে যায়, বা মত প্রকাশের স্বাধীনতায় সে আরো পিছিয়ে পড়ে, বা গণতন্ত্রে সে আরো পিছিয়ে পড়ে, তাৎক্ষণিকভাবে আমাদের নেতারা এটাকে আক্রমণ করেন যে এই বিদেশি পরিসংখ্যান হচ্ছে, এই স্টাডি অ্যানালাইসিস হচ্ছে বায়াস, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বায়ু দূষণ নিয়ে যে বছরের পর বছর বলা হচ্ছে যে আমরা শীর্ষে চলে গেছি, পরপর 5 দিন শীর্ষে ছিলাম, এই রেকর্ডের আগে আর হয়নি, সেটা নিয়ে তো কোনোদিন আজকে আবার 6ষ্ঠ দিন হলো এই 1 মাসের মধ্যে। তো আমরা তো এটা নিয়ে কোনো আলোচনা দেখলাম না। বায়ু দূষণ এমন একটা বিষয় না যেটাকে সহ্য সীমার মধ্যে নিয়ে আসা সম্ভব না, যেটাকে সহ্য সীমার মধ্যে নিয়ে আসতে গেলে প্রচুর ইনভেস্টমেন্ট লাগে। আপনি ফাইনেস্ট এয়ার অফ দ্য ওয়ার্ল্ড পেতে গেলে আপনার ইনভেস্টমেন্ট লাগবে, কিন্তু এটাকে সহ্য সীমার মধ্যে আনবার জন্য যে কাজগুলো করা, সেই কাজগুলো তো এখনো শুরুই হলো না। আমাদের আপনি বলছেন যে সরকারের পলিটিক্যাল কমিটমেন্টের সমস্যা? আমি তো বলবো আপনি আইন যদি বলেন, আইনের ক্ষেত্রে আছে, আইন করা, নোটিফিকেশন করা, এগুলো আছে, কিন্তু এগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা আছে, ভালো সমস্যা আছে। আমি একটা ছোট্ট কথা বলি, যেমন আমাদের হাইকোর্ট থেকে বলেছে যে যখনই বায়ুর মান এক্সট্রিমলি ডেঞ্জারাস হয়ে যায়, তোমরা একটা অ্যালার্ট ইস্যু করবে, যাতে মানুষ মাস্ক পরে যায় বা অসুস্থ লোকেরা বাসা থেকে না বের হয়। কিন্তু দেখেন, এটা কিন্তু আমাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাতেও আছে। এই যে এত অস্বাভাবিক খারাপ হলো, সেই ওয়ার্নিংটা কি আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট দিলে তো অন্তত আমি সেই প্রিকশনটুকু নিতে পারতাম, আমার অসুস্থ মাকে সেই প্রিকশনটুকু নেওয়াতে পারতাম। এইটুকুন উদ্যোগ নিতেও কি টাকা পয়সা লাগে? এটাকে তারা একটা পলিটিক্যাল ডিফিট হয়তো মনে করে। তারা যদি প্র্যাগমেটিক ওয়েতে চিন্তা করে যে ঠিক আছে, আমাদের ব্যবস্থা নিয়ে কমিয়ে আনতে সময় লাগবে, এর মধ্যে মানুষকে সতর্ক করি, সেই কাজটুকুনও তো তারা করছে না। জি ধন্যবাদ আপনাকে। আমি আবারও প্রফেসর ইজাজ আপনার কাছে আসছি। শুধুমাত্র বায়ু দূষণ না, এর বাইরেও যে পরিবেশগত সমস্যাগুলি আছে, সেই একই প্রশ্ন যেটি রিজওয়ানা হাসানকে করছিলাম, যে সেই জায়গাগুলিতেও আমাদের তো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। উনি বলছিলেন পলিটিক্যাল কমিটমেন্টের সমস্যা, আপনার কাছে কি মনে হয়? দুটোই আর কি, মানে পলিটিক্যাল কমিটমেন্ট তো আছে ইন দ্য সেন্স দ্যাট ওনারা তো বলেন, হ্যাঁ বললেন না যে প্রাইম মিনিস্টার সবসময়, আজকাল তো বারবারই উনি বলছেন যে আমরা এনভায়রনমেন্টকে রেখেই আমাদের উন্নয়ন করব, এনভায়রনমেন্টকে দেখেই করব। কিন্তু কথা হচ্ছে যে ওইটার পিছনে মানে এই যে আমি যেটা বললাম, একটা প্রজ্ঞাপন হয়েছে যে ইটের বিকল্প, এবং একটা ইয়েও বলে দিয়েছে যে 5 বছরে এবং কোন বছরে কতখানি কমবে, কিন্তু এটা যে কীভাবে কমবে তার কোনো ডকুমেন্ট নেই। ইনফ্যাক্ট আমি একটা ডকুমেন্ট লিখেছি ওয়ার্ল্ড ব্যাংকের জন্য, ওয়ার্ল্ড ব্যাংক একটা ফান্ডিং দেবে বলেছে যে কয়েকটা প্রযুক্তির জন্য, হ্যাঁ, কিন্তু আর কিছু নাই। এটা ওয়ার্ল্ড ব্যাংক নিজেরাই তারা এটা করেছে, কিন্তু সরকার যে নিজের থেকে তরফ থেকে কিংবা ওই ডকুমেন্টটাকে ধরে যে একটা আগাবে, সেটা তো আর নাই। ওনারা দেখেন যে এই আইনটা যদি না থাকে এইটা, তাহলে যেটা হবে যে আমরা অনেক বেশি ইন্টারন্যাশনাল ক্রিটিসিজমে পড়বো, তো ওনারা আইনটা করেই বসে যায়। এই যে এইটার পিছনে যেই উদ্যোগটা নেওয়া উচিত, যেই ফান্ডিংটা দেওয়া উচিত,
যে চেষ্টা ওইটার Effortটা থাকে না ওইটার আর কি একটা বিরাট অভাব। এবং সেই আরেকটা জিনিস আপনার কাছ থেকে একটু আমি জানতেই চাই এই সুযোগে, সেটি হচ্ছে যে আমরা যখন দূষণের আলোচনা করছি, আগামী দিনের জন্য একটা বড় থ্রেট অফ দূষণ হচ্ছে প্লাস্টিক। সেই জায়গা নিয়ে আপনি বেশ কিছু কাজও করেছেন, আমি একটু শুনতেই চাই। ইনফ্যাক্ট 16 তারিখে বোধহয় একটা বড় একটা অনুষ্ঠানও আছে। আপনার যদি সম্ভব হয় কিছুক্ষণ থাকেন আমাদের সঙ্গে আর 10-15 মিনিট। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট একটা আয়োজন করেছে 16 ফেব্রুয়ারিতে। আমিও থাকবো ওখানে, অন্যরাও থাকবে ওখানে। একটা আমরা বিশদ আলাপ আলোচনা করবো যে অ্যাকচুয়ালি কি করা যায় এই প্লাস্টিক পলিউশনের। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ব্যাংক একটা ডকুমেন্ট প্রিপেয়ার করে দিয়েছে, সেই অনুযায়ী ওনারা একটা রোড ম্যাপও করেছেন এবং ওইটা ফলো করার কথা। ওই যে ফলো করার কথা, এই যে কাজ করা, একটা জিনিস হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের রিসোর্সেস নাই, লোক নাই, পয়সা নাই, অনেক কিছুই নাই। তো ওনারা যে কিভাবে কাজ করবেন আমি সেটাও বুঝতে পারছি। এখন সরকারের কমিটমেন্ট মানে তো হচ্ছে যে শুধুমাত্র মুখে বললে তো দ্যাট ইজ নট কমিটমেন্ট। কমিটমেন্ট মানে হচ্ছে যে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যে চান, সেজন্য লোকবল দিতে হবে, জনবল বা কি বলে পয়সা দিতে হবে, বাজেট দিতে হবে। তারপরে না আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি আন্তরিক, তার প্রমাণ হচ্ছে এই যে আমি লোকবল বাড়ালাম। এখন লোকবল দিলেন না, কিছুই দিলেন না, টাকা দিলেন না, শুধু বললেন যে আমি আন্তরিক। এখন ওই যে তাই তো দেখছি আমরা, আমাদের সঞ্জয় কুমার ভৌমিক অথবা ওই মন্ত্রণালয় কি করবে সেটাই না। যেরকম বললাম যে এই যে ওনারা এই যে একটা রোড একটা বলে দিলেন প্রজ্ঞাপনের মাধ্যমে, কিন্তু ওইটার পিছনে একটা ডকুমেন্টও নাই। ইনফ্যাক্ট ওনাদেরই অসুবিধা যে ওনারা যে নিজেরাও যে কাজ করবে, হ্যাঁ ওটা তো একটা প্রজ্ঞাপন। ওটা তো বলছে যে আমি 2021 সালে এত ওখান দিয়ে করে 25-এ এটাকে আমরা সরকারি যেসব অর্গানাইজেশন আছে সেখানে আমরা এগুলোকে সরিয়ে ফেলবো, হ্যাঁ তারা ব্যবহার করবে। তো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট সরকারি প্রতিষ্ঠানদেরকেই এই কি বলে নন ফায়ার্ড ব্রিক্স আমরা বলি, হ্যাঁ নন ফায়ার্ড ব্রিক্স ব্যবহার করার ব্যাপারে তাদেরকে ফোর্স করতে পারছে না। তো এইটা কীরকমের হলো? বলা আছে যে সরকারি ইনফ্যাক্ট যারা এখন সরকারি পিডব্লিউডি তারা কিন্তু আইন ভঙ্গ করছে। আপনি যদি দেখেন যে তারা কিন্তু আইন ভঙ্গ করছে, কারণ আইনে বলা আছে যে 2025-এর মধ্যে তারা সব সরকারি করবে। একটা অবশ্য রিজওয়ানা একটা ভুল তথ্য দিয়েছে যে রোডে যেটা ব্যবহার হয় এইটা এই ব্রিকটা কিন্তু আবার এই নন ফায়ার্ড ব্রিক দিয়ে রিপ্লেস করা যায় না। এটা আমাদের ডিটেইল স্টাডি আছে। ওই ইউজটার জন্য, কারণ এটা খুব হার্ড লাগে, তো ওই ইউজটার জন্য এটা থাকবে। হ্যাঁ, তো সেই জন্য খুব লিমিটেড ইউজের জন্য এটা থাকবে। লিমিটেড না, রোডে কিন্তু অনেক ব্যবহার হয়। কিন্তু তাও যেটা হয়েছে যে এখন যে আমাদের যে বিল্ডিংগুলো আপনি যদি দেখেন, এই বিল্ডিংগুলো সবগুলা পিলার বেয়ারিং। হ্যাঁ, আপনি তো জানেন পিলার দিয়ে মাঝখানে যে আমরা যে ইট ব্যবহার করি, দেয়ালগুলি শুধু পার্টিশন ওয়াল, এগুলোর কোনো গুরুত্বই নাই। এটাতে আপনি যে কোনো ব্রিক, কিন্তু আমাদের একটা মানসিকতা, এটা আমি আর্কিটেক্টদের সাথে ইঞ্জিনিয়ারদের সাথে অনেক ঝগড়া করেছি, অনেক কিছু বলেছি যে কেন আপনারা এটাতে আঁকড়ে আছেন। হ্যাঁ, আপনি কেন ছাড়ছেন না এই পুরানো ব্রিকটা? না, এটা খুব স্ট্রং এর তো দরকার নাই আমাদের। আগে যেটা হতো মানে বিল্ডিং তো স্ট্যান্ডিং অন কলামস এন্ড বিমস, অ্যাবসলিউটলি দিস আর পার্টিশন, ইট ইজ জাস্ট পার্টিশন। যে কোনো স্ট্রেংথের ব্রিক দিয়ে আমরা করতে পারি, কিন্তু এই যে কালচারালি একটা এইটা আমরা ইউরোপ আমেরিকার বাড়ি তো ফাঁপা। এবং ফাঁপা হলে জানেন আরেকটা কি সুবিধা হয়, আপনার এয়ার কন্ডিশনিং সুবিধা হয়। এয়ার কন্ডিশনিং আমরা যেরকম এখন এয়ার কন্ডিশনিং এ যে এত এনার্জি হয় যে মানে কল্পনা করা যায় না। এই যে এখন আমরা 8 থেকে 10,000 মেগাওয়াটে আছি, এইটা কিছুদিন পর এটা মার্চ মাসে চলে যাবে। এবং এই যে দুইটা টাইমের মধ্যে যে অন্য কোনো ইউজ বেড়ে গেছে এরকম কিচ্ছু না, শুধু কুলিং না, কুলিং লোড, ফ্যান চলে আসে, তারপরে সবই কুলিং লোড, ফ্যান চলে আসে, ফ্রিজটা বেশি কাজ করে, ইন্ডাস্ট্রিতেও বেশি কাজ করে। তাহলে আমরা যে কত কিছু করতে পারি যদি সবগুলোকে ঠিক কত ধরে একটা প্ল্যান দিয়ে, কিন্তু আপনাকে রিসোর্স দিতেই হবে এটার পিছনে। হ্যাঁ, মানে সেই রিসোর্সটা যদি না দেয়া হয় তাহলে এইটা আগাবে না। জি, ধন্যবাদ। আমরা আবারও একটু ডক্টর তুষারের কাছে যেতে চাই যে আপনি সমস্যাগুলির কথা বলছিলেন শুরুতে, যে কি ধরনের স্বাস্থ্য সংকট হতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে যা আমরা বুঝতে পারছি সেটি হচ্ছে যে গত 20 বছরে পরিস্থিতির উন্নতি হয়নি। আগামী 20 বছরে যদিও আমাদের সঞ্জয় দা বলছিলেন যে তারা আশাবাদী, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে আমরা কতটা আশাবাদী হতে পারবো। সেই জায়গা থেকে আপনি যদি একটু পরামর্শ দিতেন সাধারণ মানুষের জন্য, যে আমাদের আসলে আমরা তো বাঁচতে চাই, আমরা নিঃশ্বাস নিতে। আচ্ছা, একটা ছোট্ট গল্প বলি এই প্রসঙ্গে। সেটি হচ্ছে আমার সঙ্গে যে ছেলেটি গাড়ি চালায়, আমার ড্রাইভার অফিসের, সে
তার নাকে কিছু একটা সমস্যা, সে একটু 30 সেকেন্ড 1 মিনিট পর পরে এমন করে গাড়ি চালানোর সময়। তা আমি একটু বিরক্ত হলাম। পরে আমার এক বন্ধু ডাক্তার সোহরাওয়ার্দীতে নাক কান গলার, তার কাছে পাঠালাম, সে কি চিকিৎসা করলো, কিছুদিন ভালো থাকলো, আবার একই রকম। তো এই ছেলেকে নিয়ে আমি মাঝে মধ্যে ঢাকার বাইরে যাই, কিছুদিন আগে শ্রীমঙ্গলে গিয়েছিলাম, তারপরে বরিশালে গিয়েছি, আরও অনেক জায়গায়। যখনই এই গাজীপুর টাঙ্গাইল পার হই তারপরে আর সে এরকম করে না। আমি খুবই অবাক যে তোমার না নাকে সমস্যা। পরে আমি ওই ডাক্তারের সাথে আলাপ করলাম, সে বলে যে এটা বাতাসের কারণে, ঢাকার শহরের বাতাসে আমার নিজেরই তো নাক বন্ধ হয়ে যায়, কিন্তু আমি যখন গাজীপুর পার হয়ে যাই বা নারায়ণগঞ্জ পার হয়ে যাই বা বুড়িগঙ্গার ওই পারে চলে যাই একটু দূরে, তখন আর আমার নিঃশ্বাসের সমস্যা হয় না। তো এটা একটা বাস্তবতা। যেহেতু আমরা এই শহরে থাকি, চাইলেই তো আর আমি এখান থেকে চলে যেতে পারবো না। এই শহরে আমরা যারা বাস করি বা করব, আমাদের জন্য কি পরামর্শ, আমরা বাঁচবো কিভাবে? খুবই মানে এটা তো আমার জন্য কোশ্চেনটা, আমরা কিভাবে ইয়ে করবো। তো আমি যেটা বললাম যে মাস্কটা ব্যবহার করতে হবে, এটা কোভিডের জন্য আমরা ব্যবহার করেছি, একটা সময় নিয়ম করে করা হলো। আমার মনে হয় আসলে আমি একটা কোশ্চেন ছিল আজকের আলোচনাতে, আমি একটা জিনিস গ্যাদার করলাম যেটা রেজওয়ানা ম্যাডাম বলে গেলেন যে অ্যালার্টিং সিস্টেম আছে, আইন আছে, হাইকোর্টের অর্ডার আছে যে অ্যালার্ট জারি করে দিবে। তো এটা অ্যালার্ট, আমেরিকায় তো আপনি মোবাইলের মধ্যে অ্যালার্ট চলে আসবে। এখন এই অ্যালার্টটা যদি মানে বাউন্ড হয়ে যায় যে না 240-এর উপরে গেলে বা 230-এর উপরে যদি যায়, এয়ার কোয়ালিটিটা ড্রপ করে, তাহলে অফিস বা স্কুল সেদিন অটো অফ হয়ে যাবে, ছুটি। এগুলি হলে কিন্তু তখন সরকারি পর্যায় থেকেও এটাকে যেন ওই না যায়, কারণ অনেক কিছু বন্ধ হয়ে যাবে। তো তখন কিন্তু আমাদের এই অ্যাওয়ারনেসটা আরো বাড়বে। আমি তো এই অ্যালার্টিং সিস্টেমটা সঞ্জয় স্যারের কাছে থাকবে যে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কিভাবে ইন্টিগ্রেটেড করা যায়, বা এটা তো আমাদের পার্সপেক্টিভ থেকেও একটা দায়িত্ব যে কিভাবে এরকম খারাপ বাতাসে স্বাস্থ্য সেবাটা দিতে হবে। আমি হাসপাতালে যখন এটা তো রিসার্চেরও একটা অংশ হতে পারে যে যখন বায়ুর দূষণের পরিমাণ এরকম বাজে, তখন কি এই রেসপিরেটরি মেডিসিনে বেশি রোগীর চাপ বাড়তেছে, তাহলে তো আমার এই ক্ষেত্রে মানে বেশি নজরদারি করতে হবে। অথবা দেখা যেতে পারে না ওই সময়টাতে অনেক বেশি কার্ডিয়াক পেশেন্ট বা হৃদরোগের রোগী বেশি গেল, তাহলে ওই জায়গাগুলিতে আমাদের এমফাসিস দিতে হবে এবং স্বাস্থ্যগত এই গবেষণাগুলিও এর সাথে কিন্তু আনা উচিত। আমার কাছে এটা মনে হলো আজকের এই আলোচনাতে যে স্যাররা যে রিসার্চগুলি করছেন কিভাবে থামাতে হবে, যেহেতু এটার ইম্প্যাক্টটা পড়ছে হেলথে। এই বেশি আমরা কনসার্ন কেন, এই পুরো আলোচনার কনসার্ন যে বায়ু দূষণটা বাজে হওয়ার কেন আমরা ভালো করতে চাই কেন, অনলি ইফেক্ট পড়তেছে হিউম্যান হেলথ, মানুষের স্বাস্থ্যের উপরে। এক্স্যাক্টলি, এটা ছাড়া তো আর কোনো কিছু না। বাজে বাতাস থাকলে সমস্যা কি, যেহেতু বাজে বাতাসটা আমি একটা মানুষ হিসেবে ইনহেল করতে হচ্ছে, সেই জন্যই তো কনসার্ন। তাহলে এই স্বাস্থ্যের কনসার্নটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমার মনে হয় আরো বেশি নীতিমালাগুলিকে একটু ডিজাইন করলে আমাদের এই প্রসঙ্গেও আমরা একটু সঞ্জয় কুমার ভৌমিকের কাছ থেকে শুনবো। আমরা এই বায়ু দূষণের ক্ষেত্রে কিন্তু এই বায়ু দূষণের মাধ্যমে বা বায়ু দূষণের দ্বারা আমরা সকলে যারা ঢাকা শহরে বসবাস করি সকলেই সমানভাবে ক্ষতিগ্রস্ত। সেখানে কোনো ধনী দরিদ্র, বিএনপি আওয়ামী লীগ, ক্ষমতাসীন অপোজিশন বা ছোট বড় এরকম পার্থক্য নেই। আমি যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, বাংলাদেশের রাষ্ট্রপতিও সেই বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন, এবং যিনি একদম হতদরিদ্র রাস্তার ফুটপাতে ঘুমাচ্ছেন তিনিও সেই বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন, এবং বাতাসটা সবার জন্য সমানভাবে ক্ষতিকর। সেক্ষেত্রে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য নানা রকম সিকিউরিটির ব্যবস্থা করি। সেরকম নিরাপত্তা তো সকল মানুষেরই দরকার, তাদের নিরাপত্তার জন্য তো আমরা আসলে বিশেষ কিছু করতে পারছি না। তো এখন সামগ্রিকভাবে আসলে এই শহরটিকে বাঁচানোর জন্য সরকারের যে উদ্যোগের কথা আমরা দেখছি সেগুলো তো খুব একটা কাজে আসছে না, কিন্তু কি করলে কাজে আসবে? বা এই যে আপনি একটু আগে বলছিলেন যে জনবলের সংকট, ম্যাজিস্ট্রেট নেই, লোকবল নেই, বাজেট নেই, সেই জায়গাগুলির থেকে আপনারা এবং আপনাদের মন্ত্রণালয় কি চিন্তা করছেন যদি একটু বলেন, সঞ্জয় কুমার ভৌমিক। আপনাকে ধন্যবাদ। জনবলের সংকট যে কথাটি বলছি, যে আমার উন্নয়নের সাথে তাল মিলিয়ে আজ থেকে 10 বছর আগে আমার যে উন্নয়নের কাঠামো ছিল, এই 10 বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে সেই তুলনায় আমি আমার জনবল কাঠামোতে পিছিয়ে আছি। কিন্তু আমি যদি দেখি যে এই সরকারের সময় আমার পরিবেশের অফিস যে জায়গায় ছিল মাত্র 15টি জেলায়, এখন 52টি জেলায় পরিবেশের অফিস হয়েছে, এবং আমরা উপজেলা পর্যায়ে আমরা অফিস করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। সরকার একটি বেস্ট প্রজেক্ট
প্রায় 3,800 কোটি টাকার প্রজেক্ট, সেটির আওতায় বাকি যে সকল জেলায় আমাদের অফিস নাই, অফিস নির্মাণের জন্য এবং আমাদের লোকবল নিয়োগের জন্য কাজ চলমান রয়েছে। এবং আমরা মনে করি যে উন্নয়নের সাথে সাথে এই সরকার পরিবেশ বান্ধব সরকার, পরিবেশ সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমি প্রথমেই বলেছি যে আমার সংবিধানে এই সরকারের সময় 2017 সালে 18 অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগের একটি পরিবেশ সুরক্ষা। আমরা দেখেন, আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে ইটিপি স্থাপনের জন্য আমরা কাজ করছি। আমরা ছাড়পত্র, আমরা সেদিন হিসাব করে দেখেছি গত 4 বছরে প্রায় 2 লক্ষ ছাড়পত্র আমরা দিয়েছি, এই এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটাই বোঝা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি, নতুন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে। সেই ইন্ডাস্ট্রির সাথে আপনি যে কথাটি বলেছেন জনবল, আমার এখন জনবল প্রয়োজন 5,000, যেটি ছিল আমার 500, সেটি থেকে আমি 4,000 করেছি, বাকি 1,000 আমার স্বল্পতা আছে। তবে ম্যাজিস্ট্রেট স্বল্পতা বলতে সেটি হলো, যেহেতু আমরা ডেপুটেশনে আমাদের এই পরিবেশ অধিদপ্তর আমরা ম্যাজিস্ট্রেট চাই এবং সম্প্রতি আমাদের 4 জন ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রদান হওয়ার জন্য এই স্বল্পতা দেখা দিয়েছে। আমরা আশা করি এটা খুব শীঘ্রই আমরা এই ধন্যবাদ। আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি। একটু রিজওয়ান আপা একটা প্রসঙ্গ বলেছিলেন যে 7 মসজিদ রোডের কথা, অর্থাৎ পিলখানার বিডিআর গেট থেকে শুরু করে আপনি যদি ছায়ানাট ভবন এই পর্যন্ত, আমিও ওই রাস্তায় গতকালকেও দেখেছি যে ওই রাস্তার মধ্যে কি বলে কৃষ্ণচূড়া গাছ ছিল, রাধাচূড়া গাছ ছিল, অনেক চন্দ্র কি যেন প্রভা এরকম ফুল ছিল, লাইন ধরে ফুলের গাছ ছিল। সেই গাছগুলো কেটে ডিভাইডারকে আধুনিকায়ন করা হচ্ছে। ডিভাইডার যে নষ্ট হয়ে গিয়েছিল তা কিন্তু নয়। এবং এর আগেও আমরা দেখেছি যে ঢাকা শহরের ফুটপাত আধুনিকায়নের নামে ভালো ফুটপাতকে ভেঙে সেগুলো খুঁড়ে আবার নতুন করে টাইলস বসানো হচ্ছে। তো এই যে আমাদের কি খুব এত বেশি টাকা হয়ে গিয়েছে যে একটা ভালো জিনিস, গত 2 বছর আগে মানিক মিয়া এভিনিউ আমাদের সংসদ ভবনের সামনে রাস্তায় ঠিক এক কাজ করা হয়েছে, যে আগের আইল্যান্ডটা ভালোই ছিল সেটিকে জোর করে ভেঙে একটা নতুন বানানো হলো এবং এখন দেখি স্টেনলেস স্টিলের রেলিং দেওয়া হচ্ছে আইল্যান্ডের উপরে। পৃথিবীর কোনো শহরে আমি দেখিনি এসএস দিয়ে রেলিং দেয়। আপনি শিক্ষক মানুষ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির, আপনি বলতে পারবেন। আমি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট অনেকের সঙ্গে কথা বলেছি, কোথাও নেই স্টেনলেস স্টিল দিয়ে রেলিং দেয়। সব জায়গায় কালো রঙের যে অর্ডিনারি সেটা থাকে। এমনকি ব্রিটেনের রানীর বাড়ির সামনে আমরা যে দেখেছি সেখানেও কিন্তু ওই বাকিংহাম প্যালেসের সামনেও কিন্তু এরকম রডের বেড়া দেওয়া, লোহার। আর আমাদের এখানে স্টেনলেস স্টিল। পরে আমি শুনলাম যে এটাতে নাকি বাজেট বেশি দেওয়া যায় এবং টাকা বেশি পাওয়া যায়। তো আপনার কাছে একটু জানতে চাই, যদিও এটা আপনার বিষয় না, কিন্তু গাছ কাটা তো আপনার বিষয়। গাছ কেটে কেন আমাদের ডিভাইডার আধুনিকায়ন করতে হবে সঞ্জয় কুমার ভৌমিক? এখানে কি আপনাদের মন্ত্রণালয়ে কিছু দেখার নেই? আমাদের মন্ত্রণালয়ে এই বিষয়টি আসলে সবসময় আমরা কিন্তু আমাদের উদ্যোগগুলো জানাই। তারপরে ওই যে আপনি আজকে যে কথাগুলো বলেছেন সেটি আমাদের নলেজে যখন আসে তখন কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেই। এবং আমরা আবারও বলছি যে গাছ কাটার ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা আছে। জাস্ট একটি উদাহরণ দিই, আমরা একটা পরিবেশ অধিদপ্তরের একটি অফিস করার জন্য বনায়নের একটি জায়গায় প্রস্তাব করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে না, বনের জায়গা নেওয়া যাবে না, অন্য কোনো জায়গা অধিগ্রহণ করে কাজটি করতে হবে। তাই আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি। হ্যাঁ, কিন্তু লাভটা কি হলো? ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গাছ কাটলো না, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গাছ কাটলো না, কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন গাছ কেটে ডিভাইডার বড় করতে হবে, উঁচু করতে হবে নতুন করে। কেন? প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রণালয় অবশ্যই এই বিষয়গুলো দেখবে এবং আমরা এখন জি আমি আশা করতে চাই যে আপনি এখন তো অবহিত হলেন এই ঘটনার মধ্য দিয়ে, কালকে আপনি নিজে আপনার অফিসের লোক দিয়ে পরিদর্শন করে দেখেন ঘটনা কি এবং দেখেন আপনারা কি করতে পারেন। আমাদের শহরটাকে বাঁচাতে হবে এবং আমরা নিজেরাও তো বাঁচতে চাই, আমাদের সন্তানদেরও বাঁচাতে চাই ভাই। এটা খুবই ফ্রাস্ট্রেটিং অবস্থা। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। আমি আরেকটা বিষয় একটু তুষার মাহমুদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে আপনি বলছিলেন এই অনুষ্ঠান শুরুর আগে যে বিষয় নিয়ে কথা বলা খুব জরুরি, সেটা হচ্ছে নিপা ভাইরাস। একটু যদি বলেন। এই শীতকালে আসলে ওই যে আমাদের গ্রামে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আমরা শীতকালে বিশেষ কিছু পিঠা উৎসব এরকম যেরকম হয় সেটার মতো কিন্তু এই যে খেজুরের রস খাওয়ার একটা ধুম পড়ে যায়। এবং এই সময় আমি নিজেও তো খাই, সোশ্যাল মিডিয়াতে একটা যে গ্রামে গিয়ে একটা খেজুরের রস, এই খেজুরের রসে মানে যেহেতু এর মাধ্যমেই নিপা ভাইরাসটা ছড়ায় এবং এতে ঢাকা শহরে কিন্তু আইডিসিআর থেকেই দেখা গিয়েছে এখন যে
এই নিপা ভাইরাস দ্বারা যে ম্যানিনজাইটিসগুলি হচ্ছে তাদের মৃত্যু হারটা অনেক বেশি, প্রায় 70%। মানে 300 জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে প্রায় 270 জন মারা গিয়েছে। 300 জন, হ্যাঁ 300 জন আক্রান্ত হয়েছে, 90% 75%-এর মতো মৃত্যু। মানে এটা বাঁচানো যাচ্ছে না। 270 জন মারা যায়, 90%-এর মতো, হ্যাঁ মানে এই ক্ষেত্রে হয়েছে। কিন্তু ধরেন গত 2 বছরে হয়তো আক্রান্ত হয়েছে 7 জন, তার মধ্যে মারা গেছে 3 জন। আচ্ছা, এই অ্যাভারেজ করে আমি যদি বলি, তো মানে আশঙ্কাটা এই কারণে যে এটা কিন্তু আমরা চিকিৎসা দিয়েও কোভিডের প্রথমের পর্যায়ে যেরকম ছিল, আমরা চিকিৎসা দিয়েও বাঁচাতে পারছিলাম না, ভয় এবং আতঙ্কটা সারা পৃথিবী ধরে, কারণ সংখ্যাটা অনেক বেশি ছিল। এর সংখ্যাটা কম, সেজন্য হয়তো এখনো ফোকাসে আসছে, কিন্তু পার্সেন্টেজটা বেশি, অনেক বেশি। যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা মানে চিকিৎসা শাস্ত্রে আমরা কিন্তু নিরুপায় হয়ে যাই। খেজুরের রস তো কাঁচাই খায় মানুষ, কাঁচাই খায়। এখন 3টা জিনিস হচ্ছে। এক, খেজুরের রসে যে কারণে ভয়টা, বাদুড় হচ্ছে যখন খাচ্ছে, এই বাদুড়েই নিপা ভাইরাসটা আছে। মালয়েশিয়া থেকে প্রথমে উৎপত্তি হয়েছে, এখন হচ্ছে বাদুড়ে যেটা পাওয়া যাচ্ছে, কোন বাদুড় মুখ দিবে সেটা আমি জানি না। আবার অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে কাঁচা খেজুরের রস রাতের বেলা যেটা জাগ দিয়ে নামাচ্ছে সেটাতেই হয়, কারণ বাদুড় রাতের বেলাতে খায়। কিন্তু সকাল বেলাতে যেটা মানে সংগ্রহ করা হচ্ছে, সেখানেও আগের দিন রাতে যদি মুখ লাগিয়ে রাখে, সেটা যদি থেকে যায় তা সেটাও সংক্রমণ হতে পারে। সেই জন্য খেজুরের রসটাকে, এই কিছু জিনিস তো আমরা অনেক কিছু অ্যাভয়েড করি, খেজুরের রসটাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু নিপা ভাইরাসের এই সংক্রমণটা। খেজুরের রস অ্যাভয়েড করা মানে কি? আমরা খাবো না, কিন্তু বয়েল করে খাওয়া যায় না, বয়েল করে খেতে গেলে আবার অনেক কিছু আসে। আরেকটা জিনিস থাকে যে খেজুরের রসটা আবার এটার মধ্যে একটা ভ্রান্ত ধারণা, তাহলে তো অনেকে আবার খুব হেলথ কনসাস, খেজুরের গুড় খেতে পারবো কিনা। হ্যাঁ, খেজুরের 100 ডিগ্রি তাপমাত্রায় যদি 4 মিনিটের বেশি জাল করে রাখা হয় তাহলে এটা আমরা মানে গ্রহণযোগ্য, মানে ভাইরাসটা ফুটতে হবে। তো খেজুরের গুড় তো অনেক তাপমাত্রায় ফুটে, খেজুরের গুড় ইজ অ্যাবসলিউটলি ফাইন, এখানে ভাইরাসটা ছড়াবে না। রসও খেতে হলে আপনাকে 100 ডিগ্রিতে 4 মিনিট ফুটিয়ে তারপরে, কিন্তু ওইটা করতে গেলে আবার দেখা যায় যে খেজুরের রসের যে মানে টেস্টটা বা ওইটার মধ্যে অনেক কিছু ডিফরমেটেড হয়, মানে কেমিক্যালি স্যাররা ভালো বলতে পারবেন, কেমিক্যালি কোনো মডিফিকেশনের কারণে ওইটা আবার হেলথ হ্যাজার্ড হয় কিনা এটা প্রমাণ নাই। কিন্তু মানে খেজুরের রসের যেই মানে যে জন্য খায়, ঠান্ডা ঠান্ডা শীতের সকালে খাবে কাঁচা খেজুরের রস, যেটা সেটা অ্যাকচুয়ালি আমরা তো যে কোনো জায়গায় গেলে সবার আগে খেজুরের রস নিয়ে আসে ভোরবেলা, হ্যাঁ মানে গ্রামে। কিন্তু গ্রামে এখন এটা আমরা মানে স্বাস্থ্য অধিদপ্তর থেকেও এটা কথা হচ্ছে, আমরা যেহেতু একটা সেদিন মিটিং এ গিয়ে আমরা জানলাম, এই জন্য আমি মনে করেছি যে এটা জানানোটা অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটা আসবে যে খেজুরের রসটা আমাদের শীতকালে তো সবসময় আমাদের এটা অ্যাভয়েড করতে হবে আর কি। সো ইটস একটা মানে হেলথ অ্যাওয়ারনেস, একটা অ্যালার্ট। জি, আমরা শেষ করতে চাই ডক্টর ইজাজ, আপনি যদি কিছু বলেন সামগ্রিকভাবে আমাদের পরিবেশ দূষণ কি করা উচিত আসলে সরকারের, এবং একটু দিক নির্দেশনামূলক। যেটা আমরা পলিউশন, এয়ার পলিউশন কন্ট্রোল এগুলো বলি, সবসময় যেটা বলি যে চিহ্নিত করা যে কোনটা নাম্বার 1, হ্যাঁ কি সোর্স, ওখান থেকে মানে যেটা কম সোর্স সেটা দরকার নেই, আমরা সবসময় মিলিয়ে ফেলি। তো যেটা সবচেয়ে বেশি আমাদেরকে কষ্ট দিচ্ছে আর দূষণে করছে সেটাই আমরা যাব। এখন যেটা দেখা যাচ্ছে রিসেন্টলি, যেটা হচ্ছে প্লাস্টিক দূষণটা একটা বড় আকার ধারণ করছে। কারণ হচ্ছে যে এই মানে এটা কিন্তু ডেভেলপমেন্টের সাথেই কানেক্টেড। হ্যাঁ, আমরা যতই ডেভেলপড হচ্ছি ততই আমরা যেটি বলি মাথা পিছু প্লাস্টিক কনজাম্পশন বেড়ে যাচ্ছে। এবং রিসেন্টলি যেটা হয়েছে এই যে মোড়ক যেটা বলি, হ্যাঁ বোতলটাও মোড়ক, তার উপরে এই দেখেন এই জিনিসটা, এই প্লাস্টিকের এটা, হ্যাঁ তারপরে এখন বিস্কিট যেগুলোর মধ্যে হচ্ছে, তারপরে আমাদের ছোট ছোট শ্যাম্পুর মাল্টি লেয়ার প্যাকেজিং হচ্ছে, এগুলো সাংঘাতিক একটা সমস্যার সৃষ্টি করছে। কারণ জিনিসগুলো খুব ছোট, যে কোনো জায়গায় মানুষ ফেলে দিচ্ছে, এবং এগুলার আবার কালেকশন যে যারা করে তাদেরও কোনো ইনসেন্টিভ নাই, তারা ওইটা নেবে না, তারা বোতলটা নেবে কিন্তু বোতলের লেভেলটার জন্য তাদের মাথা ব্যথা নেই। তো দেখা যাচ্ছে এখন যে আমাদের জন্য মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট যেখানে যেখানে কালেক্ট হচ্ছে, যেখানে ওর মধ্যে 10 ভাগই এখন হচ্ছে প্লাস্টিক। এবং তাতে হিসাব করে দেখা গেছে যে একটা সারা বছরে একটা হিউজ অ্যামাউন্ট অফ প্লাস্টিক তাহলে আমাদের এই ওয়েস্ট হচ্ছে। এটার একটা অংশ ল্যান্ডফিলে চলে যাচ্ছে, ওইটাও খারাপ, কারণ ল্যান্ডফিলে প্লাস্টিক যাওয়া উচিত না, বাট তাও অ্যাটলিস্ট এটা এলোমেলোভাবে ছড়াচ্ছে না। কিন্তু যেগুলো এলোমেলোভাবে ছড়াচ্ছে সেটার পরিমাণ দেখা যাচ্ছে প্লাস্টিক বর্জ্যের 25%।
কম না, অনেক। এবং সেগুলোই কিন্তু এই নালা টালা ইয়েতে চলে নদী থেকে গিয়ে এগুলা সমুদ্রে চলে যাচ্ছে। এবং ওই যে মাইক্রোপ্লাস্টিক যেগুলো সবগুলো যে কথা বলছি, এগুলা এখান থেকে এইটা ওই ডিগ্রেড হতে হতে এইগুলা মাইক্রোপ্লাস্টিকে পরিণত হচ্ছে, মাছ খাচ্ছে, খাচ্ছে, যেসব কথাগুলো বলছি, এই এই মানুষের শরীরেও ফেরত এই আসছে। সমস্যা আমাদেরকে এখন তাহলে এয়ার পলিউশন তো সিরিয়াস, এটা তো অনেকদিন ধরে কথা বলছি, জানি। এই প্লাস্টিক পলিউশনটাও আমাদেরকে এইখানে আমি ট্যাকেল করতে হবে। হ্যাঁ, স্যারের শিওর। কাছে, হ্যাঁ, যেটা এই যে আমাদের আগে ছিল যে পোস্টার বিভিন্ন হ্যাঁ, ইয়েটা হ্যাঁ, হচ্ছে ওগুলাও, সাদা, ওই যে হ্যাঁ। পলিমার পোস্টারটা যে এখন এই যে পিভিসি প্রিন্টিং, এটা কিন্তু অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এটাও বন্ধ করতে এটাও কিন্তু প্রচুর জি, একটা অনেক ধন্যবাদ। আমাদের সময় একদমই শেষ। অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখবার জন্য। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।